এই ভিডিওতে হিমাচলের মানালি, ধর্মশালা, ডালহৌসি এবং পাঞ্জাবের অমৃতসর ট্যুর নিয়ে আলোচনা করব। প্রতিটি জায়গায় কি কি দেখার আছে এবং টোটাল ট্যুরটা কিভাবে সাজালে সুবিধা হয় সমস্ত এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে আরও কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। হিমাচলের সিমলা, কুলু, মানালি, মণিকরণ নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যে ভিডিওটা প্রায় 1,35,000 মানুষ দেখে ফেলেছেন এবং অনেকের এই ভিডিওটা দেখে প্ল্যান করতে সুবিধা হয়েছে। এছাড়া কল্পা, ছিটকুল, কিন্নর নিয়ে আরেকটা ভিডিও আছে এবং স্পিতি ভ্যালি ভ্রমণ নিয়ে খুব সুন্দর আরেকটি ভিডিও আছে। সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন। আমাদের ভ্রমণতত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি, আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই, আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। এই ট্যুরে যে সকল জায়গাগুলি কভার করব বলেছি, আর সেগুলোর মধ্যে প্রথমে আমরা শুরু করব মানালি দিয়ে এবং শেষ করব অমৃতসর এসে। তাহলে কলকাতা থেকে মানালি কিভাবে যাবেন সেটা প্রথমে বলে দিই। কলকাতা থেকে মানালি যাওয়ার বেশ কয়েকটা অপশন আছে। তো প্রথমেই যে অপশনটার কথা বলবো সেটা হচ্ছে কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে চলে যান চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে বাস অথবা প্রাইভেট কারে মানালি পৌঁছে যেতে পারেন। হাওড়া থেকে চণ্ডীগড় যাওয়ার একমাত্র ট্রেন নেতাজি এক্সপ্রেস। যদি আপনি ট্রেনের অপশনটা আরেকটু বেশি পেতে চান তাহলে তার থেকে কিছুটা আগে আম্বালা পর্যন্ত চলে যান। এই পর্যন্ত বেশ কয়েকটা ট্রেনের অপশন পেয়ে যাবে, সেখানে নেতাজি এক্সপ্রেসও আছে বা আদার্স আরও বেশ কয়েকটা ট্রেন আছে। আম্বালা থেকেও গাড়ি বা বাসে আপনি মানালি পৌঁছে যেতে পারেন। এছাড়া আরেকটি অপশন হচ্ছে যে কোনো ট্রেনে দিল্লি চলে যান, দিল্লি থেকে বাসে বা আলাদা গাড়ি ভাড়া করে আপনি মানালি চলে যেতে পারেন। যদি বাসে যাওয়ার প্ল্যান থাকে তবেই দিল্লি অপশনটা চুজ করবেন। যদি আপনি প্রাইভেট কারে যেতে চান, আলাদা গাড়ি ভাড়া করে যেতে চান, সেক্ষেত্রে চণ্ডীগড়টাই হচ্ছে বেস্ট অপশন। বাসে দিল্লি থেকে মানালি যেতে প্রায় 12 থেকে 13 ঘন্টা সময় লাগে। 600 থেকে 1,500 টাকা পর্যন্ত বিভিন্ন দামের টিকিট আছে। মানালিতে যে সকল বেড়ানোর জায়গাগুলি আছে সেগুলোকে ঠিকভাবে ঘুরতে অন্তত 2 থেকে 3 দিন সময় লাগবে। একদিন মানালি লোকাল ট্যুরটা ঘুরে নিতে পারেন, অর্থাৎ মানালি শহরের আশপাশে যে সকল দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। আর একদিন রোটাং পাস, অটল টানেল, সোলং ভ্যালি, শিশু ঘুরে আসতে পারেন। এইটা যাওয়ার জন্য আপনাকে আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। এছাড়াও এখানে সরকারি বাসের ডে ট্যুরও করতে পারেন, যদি একজন বা দুজন থাকেন সেক্ষেত্রে এটা সুবিধা। মানালি ট্যুর নিয়ে বেশি কিছু বলে ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, তার কারণ মানালি ট্যুরের কিভাবে কি করতে হয়, রোটাং পাস কখন যেতে হয়, খরচ কেমন, এখানে হোটেল কেমন আছে, খাওয়া দাওয়া কেমন, বা এখানে শপিং কোথায় কিভাবে করতে হয়, সমস্ত কিছু ইনফরমেশন আমি আগের ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে একটু রিকোয়েস্ট করছি দেখে নেবেন। মানালিতে 2 দিন বা 3 দিন থাকার পর চলুন ধর্মশালা। মানালি থেকে ধর্মশালার দূরত্ব 215 কিলোমিটার, যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। তবে যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। প্রথমের দিকে বেশ কিছু পাহাড়ের মধ্য দিয়ে গেলেও তারপর প্রায় সমতলের ওপর দিয়ে যাবেন। ডান দিকে পুরো হিমালয় রেঞ্জটাকে দেখতে পাবেন। এছাড়া পালামপুরের ওপর দিয়ে যখন যাবেন তার আশপাশে প্রচুর চা বাগান দেখতে পাবেন। আর মার্চ এপ্রিল মাসে যদি যান দূরের বরফে ঢাকা হিমালয়ের বিভিন্ন শৃঙ্গগুলো দেখতে পাবেন, যা দেখতে ভীষণ সুন্দর লাগবে। মানালি থেকে ধর্মশালা পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যাবে। আপনি এখানে পৌঁছে ধর্মশালাতেও থাকতে পারেন অথবা এখান থেকে সামান্য একটু দূরত্বে ম্যাগলনগঞ্জেও থাকতে পারেন। ধর্মশালাটা পাহাড়ের একটু নিচের দিকে, ম্যাগলনগঞ্জটা পাহাড়ের কিছুটা ওপরে। ধর্মশালা এবং ম্যাগলনগঞ্জ ঘোরার জন্য কমপক্ষে 2 দিন সময় লাগবে। নাইট স্টে এখানে ধর্মশালাতেও করতে পারেন বা ম্যাগলনগঞ্জেও করতে পারেন। প্রথমে ধর্মশালার আশপাশে যে সকল দেখার জিনিসগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে প্রধান আকর্ষণীয় হচ্ছে একটা ক্রিকেট স্টেডিয়াম। ধর্মশালার যে ক্রিকেট স্টেডিয়ামটা আছে সেটা বিশ্বের সবথেকে উচ্চতম স্টেডিয়াম। আকারে ছোট হলেও এর সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। স্টেডিয়াম এবং তার ব্যাকগ্রাউন্ডে
শ্বেতশুভ্র যে পাহাড় চূড়াগুলো থাকে না, তার দৃশ্যটা অসাধারণ দেখতে লাগে। আপনিও এখানে যেতে পারেন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই স্টেডিয়াম খোলা থাকে সাধারণের জন্য। 30 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে IPL বা এই ধরনের বিশেষ কোনো খেলা চললে তখন কিন্তু এখানে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে। এছাড়া ধর্মশালার মধ্যে দেখে নিতে পারেন স্টেট ওয়ার মেমোরিয়াল, এর জন্য টিকিট লাগবে পার হেড 20 টাকা। আর সুন্দর একটা ওয়ার মেমোরিয়াল এখানে আছে। এছাড়াও দেখে নিন নরবুলিঙ্কা ইনস্টিটিউট, এখানে তিব্বতীয় কালচার নিয়ে পড়াশোনা হয় এবং এর প্রবেশ মূল্য 50 টাকা। জায়গাটি বেশ সুন্দর, তবে প্রতি রবিবার এটি বন্ধ থাকে। এছাড়াও ধর্মশালার আশপাশে বেশ কিছু চা বাগান আছে, সেই চা বাগানগুলো দেখতে ভুল করবেন না, বেশ সুন্দর লাগবে এই চা বাগানগুলো দেখতে। এরপর যাচ্ছে ম্যাগলনগঞ্জের দিকে। ম্যাগলনগঞ্জ যাওয়ার রাস্তাতে আপনি পেয়ে যাবেন তিব্বত পার্লামেন্ট। তিব্বত পার্লামেন্টের কথা শুনে আপনারা অনেকেই হয়তো ভাবছেন এটা তো তিব্বতে থাকার কথা, কিন্তু এখানে কেন? তো ইতিহাসটা যারা জানেন না তাদের জন্য আমি একটু বলে দিই। 1952 সালে চীন যখন তিব্বত দখল করে, তখন চীনা সেনার অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য দালাই লামা সহ তিব্বতের প্রচুর মানুষ ভারতবর্ষে এসে আশ্রয় নেন। আমাদের দেশ ম্যাকলনগঞ্জে তাদের একটা আশ্রয়স্থান তৈরি করে দিয়েছে এবং সেই জায়গাটাতে তিব্বতীয়রা বসবাস করে। এবং এখানে গেলে আপনারা দেখতে পাবেন ভীষণভাবে তিব্বতীয় কালচার আছে। এখানে তাদের ইনস্টিটিউট আছে, তাদের মিউজিয়াম আছে, সমস্ত বিষয়গুলো একে একে আমি আসছি। এবং এই কারণেই এখানে মিনি লাসা বলা হয়, কারণ তিব্বতের রাজধানী যেহেতু লাসা, বর্তমানে তাদের কালচারটাকে ধরে রাখার বা তারা তাদের দেশটাকে বাঁচানোর যে চেষ্টা সেটা এখান থেকেই করে যাচ্ছে এবং এটাই তাদের রাজধানী। এরপর আসছে ম্যাগলনগঞ্জ। ধর্মশালা থেকে ম্যাগলনগঞ্জের দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার হবে, পাহাড়ের কিছুটা ওপরের দিকে। ব্রিটিশ পিরিয়ড থেকে এই জায়গাটি বেশ পপুলার, কারণ ব্রিটিশ সরকারের বিভিন্ন আধিকারিকরা এখানে আসতেন ছুটি কাটাতে। তবে বর্তমানে এখানে তিব্বতীদের প্রধান বাসস্থান হিসেবেই পরিচিত। তো এখানে গেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন দালাই লামা টেম্পল, নামগল মনেস্ট্রি, তিব্বতীয় কালচার এবং তিব্বতীয় আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক দোকান দেখতে পাবেন। এছাড়াও এখানে দেখতে পাবেন বাসুনাক টেম্পল, বাসুনাক ওয়াটারফলস। বাসুনাক টেম্পল থেকে সামান্য দূরত্বেই বাসুনাক ওয়াটারফলস আছে, কিছুটা হেঁটে যেতে হবে, জায়গাটি বেশ সুন্দর। এছাড়াও অতি প্রাচীন এক চার্চ আছে যেটি সেন্ট জন চার্চ নামে পরিচিত, আর আছে ডাল লেক। তবে এই ডাল লেকটা কাশ্মীরের ডাল লেকের সাথে গুলিয়ে ফেলবেন না, লেকটি ছোট কিন্তু বেশ খারাপ নয়, ভালো। এছাড়াও আরেকটি ভালো আকর্ষণ হচ্ছে নাড্ডি ভিউ পয়েন্ট। এখান থেকে ধুলাধারা পর্বতশ্রেণীর নানা বরফে ঢাকা চূড়াগুলো দেখতে পাবেন। ভিউটা বেশ সুন্দর, খুবই ভালো লাগবে এই জায়গাটি। এই জায়গা থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতেও বেশ সুন্দর লাগবে। এছাড়া এখানে আরেকটি অফবিট জায়গা আছে, অনেকে যদি মনে করেন যেতে পারেন, যেটি ছোট গ্রাম যেটির নাম হচ্ছে ধারামকোট, যেটাকে মিনি ইসরায়েল বলা হয়। তার কারণ প্রচুর পরিমাণে ইসরায়েলিরা এখানে আসেন এবং এখানে এসে সময় কাটান। ধর্মশালা থেকে গাড়ি করে আপনি ম্যাগলনগঞ্জের বিভিন্ন জায়গাগুলি ঘুরে আসতে পারেন। এছাড়া ধর্মশালা থেকে ম্যাগলনগঞ্জের দালাই লামা টেম্পলের কাছ পর্যন্ত একটি রোপওয়ে আছে, সেই রোপওয়ের সাহায্যে ওঠা বা নামা আপনি করতে পারেন। এই রোপওয়েতে ওয়ান সাইডের ফেয়ার হচ্ছে 450 টাকা, আর যাওয়া এবং আসার জন্য 675 টাকা পার হেড টিকিট লাগে। রোপওয়ে দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা, চারদিকে পাহাড় এবং কিছু চা বাগান দেখতে পাবেন, খুবই সুন্দর লাগবে এই জায়গাটা দিয়ে রোপওয়ে করে যেতে। ধর্মশালার আশপাশে যে সকল দেখার জিনিসগুলো আছে সেগুলো 2 দিনে দেখে নিলেন। তারপরের দিন সকালে এখান থেকে চলুন ডালহৌসি। ধর্মশালা থেকে ডালহৌসির দূরত্ব 120 কিলোমিটার, গাড়িতে 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। ডালহৌসিতে বাস স্ট্যান্ডের আশপাশে থাকুন, এখানে বেশ কিছু ভালো মানের হোটেল আছে। ডালহৌসিতে যে সকল দেখার জায়গাগুলি আছে সেগুলো দেখতে 2 দিন সময় লাগবে। ধর্মশালা থেকে ডালহৌসি এসে পৌঁছে একটু রেস্ট নিয়ে দুপুরের মধ্যে বেরিয়ে পড়ুন। আজকের দিনে ডালহৌসির শহরের আশপাশে যে সকল দেখার জায়গাগুলি আছে সেগুলো দেখে নেব। তো প্রথমেই বাস স্ট্যান্ড থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে চলে আসুন সুভাষ চক। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মূর্তি আছে। এখান থেকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর দেখতে। নেতাজি সুভাষচন্দ্র বোসের একবার খুব শরীর খারাপ হয়, তখন তিনি এখানে এসে 5 মাস ছিলেন। এখানে একটা ন্যাচারাল ওয়াটার স্প্রিং আছে, সেই ওয়াটার স্প্রিংয়ের জল তিনি প্রতিদিন পান করতেন এবং খুব দ্রুত সুস্থ হয়ে যান।
নেতাজি মূর্তির জাস্ট পাশেই একটা ছোট পাহাড়ের ওপর আছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এই জায়গাটিও দেখতে পারেন, এটি বেশ পুরনো একটি চার্চ। তারপর এখান থেকে চলুন 3 থেকে 4 কিলোমিটার দূরে পঞ্চকুলা ওয়াটারফলস। এই জায়গাটিও বেশ সুন্দর। কিছুক্ষণ এখান থেকে কাটিয়ে চলে আসুন বেজি পার্ক। পাঞ্জাবিতে বেজি কথার অর্থ মা। সেনাবাহিনীর বীর সেনাদের মায়ের প্রতি এই পার্কটি সমর্পিত করা হয়েছে। এখানে দেখতে পাবেন সেনাবাহিনীর ট্যাঙ্ক, জিপ, ফাইটার প্লেন ইত্যাদি নানা জিনিস। জায়গাটি খুবই সুন্দর, সাজানো গুছানো, দেখতে বেশ ভালো লাগবে। এই পার্কটি দেখে সন্ধ্যার ঠিক সময় আপনি চলে আসুন গান্ধী চকে। এই জায়গাটি এই সময়টায় বেশ ভালো লাগবে। এখানে একটা ছোটোখাটো মল আছে। অন্যান্য পাহাড়ি শহরে যেমন মল থাকে তত বড় নয়, কিন্তু জায়গাটা খারাপ নয়। যদি কিছু কেনাকাটার ইচ্ছা থাকে এই জায়গাটা এসে কেনাকাটাও করতে পারেন। এই দিনে টোটাল যে জায়গাগুলি দেখবেন সেগুলো একটু ম্যাপের সাহায্যে দেখিয়ে দিই। এটা হচ্ছে ডালহৌসি বাস স্ট্যান্ড, এটা হচ্ছে সুভাষ চক, এখানটা হচ্ছে গান্ধী চক, আর এখানে হচ্ছে পঞ্চকুলা ওয়াটারফলস, আর এটা হচ্ছে বেজিস পার্ক। এই টোটাল জায়গাগুলো ঘোরার জন্য 10 থেকে 12 কিলোমিটার ম্যাক্সিমাম আপনাকে ট্রাভেল করতে হবে, আর সময় লাগতে পারে 3 ঘন্টার মতো। আজ যাব খাজিয়ার। ডালহৌসি থেকে খাজিয়ারের দূরত্ব 22 কিলোমিটার, যেটিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। তবে খাজিয়ার পৌঁছানোর আগে ডালহৌসি থেকে 14 কিলোমিটার দূরে প্রথমে দেখে নেব ডেনকুন পিক। জায়গাটি খুবই সুন্দর। এখান থেকে চারিদিকের ভিউটা দারুণ সুন্দর লাগবে। তবে পুরোপুরি গাড়িতে যেতে পারবেন না, গাড়ি একটা জায়গায় রেখে আপনাকে 1.5 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। তবে ট্রেকিংয়ের প্রথম হাফ কিলোমিটার একটু চড়াই হলেও বাকিটা প্রায় সমতল। 1.5 কিলোমিটার ট্রেক করে আপনি পৌঁছে যাবেন পৌলমী মাতা টেম্পল বা কালী মাতা টেম্পল। এখান থেকে চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগবে। আর টোটাল ট্রেকিং করে যাতায়াত নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তারপর এখান থেকে এসে চলুন খাজিয়ার। খাজিয়ার জায়গাটি সত্যি ভীষণ সুন্দর। এক একটি ঋতুতে এক এক রকম রূপ। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত এখানে পুরো জায়গাটা বরফে ঢাকা থাকে। আর বর্ষার পর বিশেষ করে অক্টোবর, নভেম্বর এই 2 মাস এখানে সবুজ গালিচায় পুরো ভর্তি থাকে। খুব সুন্দর দেখতে লাগে। এখানে বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটিও করতে পারবেন। ছোটদের তো বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি আছেই, এছাড়া হর্স রাইডিং, প্যারাগ্লাইডিং ইত্যাদিও করতে পারবেন। ডালহৌসি থেকে খাজিয়ারের দূরত্ব 22 কিলোমিটার, কিন্তু শীতের সময় যদি যান তাহলে এই রাস্তাটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। সেক্ষেত্রে চাম্বা হয়ে 70 কিলোমিটার ঘুরে যেতে হবে। খাজিয়ার থেকে সন্ধ্যার মধ্যে ডালহৌসি ব্যাক করুন। আমাদের এর পরের গন্তব্য অমৃতসর। ডালহৌসি থেকে অমৃতসরের দূরত্ব 200 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো। সকালবেলা বেরুলে দুপুরের মধ্যে পৌঁছে যাবেন। দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে প্রথমেই ঘুরে আসুন ওয়াঘা বর্ডার। ভারত পাকিস্তানে এই বর্ডারটি দেখতে খুবই ভালো লাগবে। পাঞ্জাব সীমান্তে ভারত পাকিস্তানের এই বর্ডারটা আমরা ওয়াঘা বর্ডার নামেই বেশি চিনি। তবে এই ওয়াঘা নামটা পাকিস্তানের সাইডের বর্ডারের নাম। আর আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে, ভারতের সাইডে এই বর্ডারটার নাম কি? যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। অমৃতসরের প্রধান আকর্ষণ গোল্ডেন টেম্পল। ওয়াঘা থেকে ফিরে সন্ধ্যাবেলা অমৃতসর গোল্ডেন টেম্পলটা দেখে নিতে পারেন। তারপরের দিন দেখে নিন দুর্গিয়ানা টেম্পল, জালিয়ানওয়ালাবাগ, মহারাজ রঞ্জিত সিং মিউজিয়াম, গোবিন্দঘাট ফোর্ট। সারাদিন এসব জায়গাগুলি দেখার পর বিকাল 8:25 130006 অমৃতসর হাওড়া মেল ধরুন এবং বাড়ির পথে রওনা দিন। ট্যুর ডিউরেশন। আমি যে প্ল্যানটা দিলাম এই প্ল্যানটা কমপ্লিট করতে মোট 10 দিন টাইম লাগবে, অর্থাৎ 11তম দিনের সকালে আপনি হাওড়া স্টেশনে পৌঁছে যাবেন। তবে এই ট্যুরটা নিজেদের মতো করে আরও কিছুটা বাড়ানো বা কমানো যেতে পারে। যেমন আপনি যদি মনে করেন যে সিমলাটাকেও কভার করব, তাহলে মানালি যাওয়ার আগে চণ্ডীগড় থেকে প্রথমে সিমলা চলে যান, তারপর মানালি হয়ে পুরো ট্যুরটা কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে 2 দিন আরও এক্সট্রা লাগবে। আবার যদি মনে করেন ট্যুরটা কিছুটা ছোট করব, মানালিটা আমি এই ট্যুরের মধ্যে রাখতে চাইছি না, তাহলে আপনাকে প্রথমে এখান থেকে হাওড়া থেকে পাঠানকোট চলে যেতে হবে। পাঠানকোট থেকে ধর্মশালা এবং ডালহৌসি ঘুরে অমৃতসর এবং অমৃতসর থেকে আবার হাওড়া ব্যাক করতে হবে। তো সেক্ষেত্রেও এই টোটাল ট্যুরের ডিউরেশনটা কিছুটা কমে যাবে। 8 দিনের মধ্যেই আপনি এটাকে কমপ্লিট করে নিতে পারবেন। অর্থাৎ
আপনাদের পছন্দ মতো কিছু কিছু জায়গায় আপনি চেঞ্জ করতে পারেন। আর এ ব্যাপারে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি আমার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করব এবং আপনাদের গাইড করার চেষ্টা করব। এরপর আসছে বেস্ট টাইম টু ভিজিট, অর্থাৎ কোন সময় গেলে সবথেকে ভালো ভিউ পাবেন। তো অমৃতসরের কথা প্রথমে বলি, সারা বছরই যাওয়া যায়, একই রকম, এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু পাহাড়গুলোর রূপটা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের হয়ে যায়। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত গেলে প্রচুর বরফ দেখতে পাবেন, আর বর্ষার সময়টাকে এই জায়গাগুলো অ্যাভয়েড করাটাই ভালো, কারণ ল্যান্ডস্লাইডিংয়ের ব্যাপার থাকে। আর সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাসে এলে তখন ভিউটা আরেক রকমের হয়ে যাবে। তাহলে আপনি কোনটা প্রেফার করছেন তার উপর আপনি কোন সময় যাবেন সেটা ডিপেন্ড করছে। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় বা আপনার কাজে যদি লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং আপনার পরিচিতের মধ্যে শেয়ার করুন। ভীষণভাবে আমি রিকোয়েস্ট করছি, এই হেল্পটা আপনাদের কাছ থেকে আমি আশা করছি। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে এরকমই ভালো ভালো ভিডিও বানাতে। সিমলা এবং মানালির হোটেল নিয়ে যদি কোনো ইনফরমেশন পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেখুন, ওখানে দুটো ভিডিও আছে। সিমলা এবং মানালির বাজেট প্রচুর হোটেলের ইনফরমেশন সেই ভিডিও থেকে পেয়ে যাবেন। অনেকেই প্রশ্ন করেন ট্যুর বাজেট কত হতে পারে। দেখুন, ট্যুর বাজেটটা অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে, আপনি কতজন মিলে যাচ্ছেন, কোন সময় যাচ্ছেন, কেমন মানের হোটেল নিচ্ছেন। তাহলে আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি, অ্যাভারেজ পার ডে পার হেড 1600 টাকা ধরে হিসাব করবেন, তাহলে একটা খরচের আইডিয়া পেয়ে যাবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, কমেন্ট বক্সে আপনি অমৃতসর এই কথাটি লিখুন, এতে আমি বুঝতে পারবো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।